আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, বাংলাদেশ, ঢাকা থেকে। আজকে আমরা আমাদের দেশের বাড়ি পাবনা জেলার সাথিয়া থানা সরিষা গ্রামে যাব। আপনারা সাথে থাকুন। আমরা বাসে করে যাব। আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাস আসলেই আমরা রওনা দিব। বাসে যাওয়ার সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা হয়তো আপনাদের কিছু ছবি তুলে দেখার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আমরা অনলাইনে পাবনা এক্সপ্রেসের গাড়ির দুটো টিকিট সংগ্রহ করেছিলাম আগেই। আমরা এই স্থানটিকেই পিক আপ পয়েন্ট হিসেবে উল্লেখ করেছিলাম। তাই এই স্থানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। ওই দেখুন, বাস চলে এসেছে। এখনই আমরা উঠবো বাসে। আমারটা এখানে লাগাই, এই দূরের মধ্যে লাগানো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের সিট আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। এটাই তো সিট। হ্যাঁ, আমাদের গাড়িটি চলতে শুরু করেছে। আমাদের গাড়িটি উত্তরা, টঙ্গী, টাঙ্গাইল, যমুনা ব্রিজ পার হয়ে পাবনায় যাবে। পাবনা যাওয়ার পূর্বেই বেড়ান নামক স্থানে আমরা অবতরণ করব। আমরা ঢাকা থেকে আমার দেশের বাড়ি পাবনার সাথিয়া থানার সরিষা গ্রামে যাচ্ছে। ঢাকা থেকে এই পর্যন্ত সরিষা গ্রাম পর্যন্ত ভাড়া হলো 600 টাকা জন্য। আমরা দুজন যাচ্ছি। সময় রেগুলার লাগার কথা 3 ঘন্টা, আবার সর্বোচ্চ 4 ঘন্টা। যদি কিছু হয় তো সেটা আলাদা কথা। অনেক সময় 6-7 ঘন্টাও লেগে যায়, তবে নর্মালি 6-7 ঘন্টা থেকে 4 ঘন্টা। আমরা একটু সাধারণ বাসে যাচ্ছি, পাবনা এক্সপ্রেস। চলুন যাওয়া যাক। যেতে যেতে পরে আরও কথা বলবো। ধন্যবাদ। আমরা কুড়িল ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্টের দিকে
চলতে শুরু করেছি। এই এলাকাটি হচ্ছে নিকুঞ্জ এলাকা। আমরা এখন ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সদ্য নির্মিত 3rd টার্মিনালের পাশ দিয়ে যাচ্ছি। এই টার্মিনাল কাজ প্রায় শেষ, হয়তোবা আগামী 5-6 মাসের মধ্যেই উদ্বোধন করা হতে পারে। দেখুন রাস্তা থেকে এই টার্মিনাল ভবনটি কত সুন্দর দেখা যাচ্ছে, একদম বিদেশি এয়ারপোর্টের মতোই সুন্দর ও আকর্ষণীয়। আমরা বিমান বাংলাদেশের প্রধান দপ্তরের সামনে দিয়ে যাচ্ছি। সামনেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 1st এবং 2nd টার্মিনাল ভবন। আমাদের গাড়িটি তাদের উত্তরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। আমাদের গাড়িটি উত্তরা থেকে ছেড়ে টঙ্গী গাজীপুর পার হয়ে এখন টাঙ্গাইলের দিকে ধাবিত হচ্ছে। এখানে একটা কথা বলা দরকার, আমরা এই বাসের জানালা দিয়ে যে ভিডিওগুলো করার চেষ্টা করছি তা খুব একটা নিরাপদ ছিল না, কারণ যে কোনো সময় নিচের ছিনতাইকারী লাফ দিয়ে ফোনটা নিয়ে চলে যেতে পারে। এই আশঙ্কায় আমরা এই উত্তরার পর টঙ্গী গাজীপুর এলাকায় কোনো ভিডিও করি নাই। এখনও যেগুলো করছি ভিডিও তাও খুব সতর্কতার সাথে, কেননা প্রতিটা মুহূর্তেই এই ছিনতাইয়ের একটা আশঙ্কা থেকেই যায়। আপনারা জানেন আমি এবং আমার স্ত্রী কিছুদিন আগেই আমেরিকায় আমার ছেলে মেয়ের বাসা থেকে বাংলাদেশে ফিরেছি। বাংলাদেশে ফিরেই প্রথম কাজ ছিল পিতামাতার কবর জিয়ারত করা, কিন্তু এই 20 ঘন্টার জার্নি ধকল কাটায় উঠতে বেশ সময় লেগে গেল। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। সুস্থতা নিয়ে আবার এই পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার পিতামাতার কবর জিয়ারত করতে। আপনারাও সাথে থাকুন, চলুন দেখুন আমরা কিভাবে কবর জিয়ারত করি। ইতিপূর্বে আমার কবর জিয়ারত করার 2টি ব্লগ আছে, কেউ আগ্রহ হলে দেখতে পারেন। সেখানে বিস্তারিত লোকেশন, স্থান, যাতায়াত সমস্ত কিছু বলা হয়েছে। ইতিমধ্যে আমরা টাঙ্গাইল পার হয়ে যমুনা ব্রিজের টোলঘরের সামনে চলে এসেছি। আমরা এখন এখানে আমাদের বাস টোল প্রদান করে এরপর যমুনা নদী পার হবে। আপনারা এই ভিডিওতে দেখতে পারেন যমুনা নদীর এক পাশে নদীর কি অবস্থা এবং অন্যান্য দৃশ্যাবলী।
আমরা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি সেটা এই যমুনা নদী। এই যমুনা নদী বাংলাদেশে প্রবেশের পূর্বে এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদী তিব্বতের মানস সরোবরের নিকট হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়ে আসামের মধ্যে দিয়ে বাংলাদেশে ঢুকে যমুনা নামে পরিচিত হয়েছে। যমুনা নদী বাংলাদেশের এই পূর্ব এবং উত্তর পশ্চিম অংশের সাথে সংযোগকারী ব্রিজ হিসাবে পরিচিত। যমুনা নদী বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীগুলোর একটি। বর্ষার সময় এটির প্রস্থ 10-20 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। নদীর গভীরতা প্রায় 40 ফুট এবং বর্ষাকালে এটা গভীরতা 100 ফুটের মতো হয়ে যায়। তবে এই যমুনা নদীর একটি খারাপ দিক হচ্ছে বর্ষাকালে এটা ভাঙনের জন্য কুখ্যাত। ভাঙনের ফলে নদীর পাশের জনবসতি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়, যা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারপরেও এই নদীর বিরাট উপকারিতা রয়ে গেছে। এই নদীতে যে বড় বড় তরতাজা রুই, কাতলা, বিভিন্ন রকম পাঙাশ, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, তার বিরাট স্বীকৃতি রয়ে গেছে। যমুনা নদী বাংলাদেশের কৃষি ও নৌপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর পানি সেচে কাজে ব্যবহৃত হয় এবং আশেপাশে উর্বর বন্যার মাটি চাষের জন্য প্রচুর উপযুক্ত হয়। যা হোক, কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে যমুনা নদী পার হয়ে এসেছি। এপারে সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সন্নিকটে এই সলঙ্গ নামক একটি স্থানে আমাদের বাস একটা বড় যাত্রা বিরতি দিল। আমরা এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য এবং হালকা কিছু নাস্তা করার জন্য নেমে পড়লাম। তবে সামনে একটাই মাত্র ক্যান্টিন, ফলে বাধ্য হয়ে সেখানেই আমাদেরকে ঢুকতে হলো। এই দোকানের সামনে কোনো নাম না দেখলেও শুনলাম এটার নাম ন্যাশনাল ফুড ভিলেজ। এখানে এই দোকান, রেস্টুরেন্ট ছাড়াও অনেক দোকান আছে টুকটাক। আমাদের এখন একটু নাস্তা করার প্রয়োজন হবে, তাই আমরা দ্রুত এই স্বল্প সময়ের মধ্যে নাস্তা করার জন্য ভিতরে ঢুকলাম। এই দোকানে সব রকম নাস্তারই ব্যবস্থা ছিল, লাঞ্চের ব্যবস্থাও ছিল। তবে আমরা হালকার মধ্যে পরোটা এবং মুরগির কারি, এটা 4 ভাগের 1 ভাগের যে কারি, এইটাই আমরা নিলাম। এটা দিয়ে আমরা নাস্তা সারার ব্যবস্থা নিলাম। অবশ্য সঙ্গে কেনা পানি ও চার ব্যবস্থাও ছিল। এই চা আছে নাকি? আমরা নাস্তা শেষে এই দোকানেরই মিষ্টির কাউন্টার থেকে বেশ কিছু চমচম এবং শুকনা মিষ্টি নিলাম আমাদের দেশের বাড়ির আত্মীয় স্বজনের জন্য। আমাদের এই দোকানের উল্টা দিকেই অ্যারিস্টোক্র্যাট খাবারের দোকান। একসময় এই দোকানটি প্রচুর চালু ছিল, এখন কি অবস্থা অবশ্য জানা নেই। যাই হোক, আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য এই পাবনা জেলার সাতিয়া থানার
সরিষা গ্রাম। যা হোক, আমরা এখন উল্লাপাড়া হয়ে সাজাদপুর হয়ে বাগাবাড়ি এবং সেখানে বড়াল নদী পার হয়ে 2 কিলোমিটার মধ্যে এই পাবনা ঢাকা সড়ক সংলগ্ন সরিষা গ্রামে আমরা নামব। আমরা আগেই ড্রাইভারকে বিষয়টি বলে রেখেছি। চলুন যাওয়া যাক। আমরা উল্লাপাড়া বাস স্ট্যান্ড অতিক্রম করছি। এটা উল্লাপাড়া রেল স্টেশন থেকে অতি সন্নিকটে। এই নদীটির নাম সম্ভবত করতোয়া। এই নদীটি উল্লাপাড়া সাজাদপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই নদীর পাড়েই সাজাদপুরে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি ছিল। আমরা সাজাদপুর চলে এসেছি। এই সাজাদপুর কিন্তু আমার আবার নানার বাড়ি, কিন্তু এখন আমরা যাচ্ছি দাদার বাড়ি। এই সাজাদপুরে আমার নানার বাড়ি নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও ব্লগ আছে, কেউ যদি আগ্রহী হন তাহলে দেখতে পারেন। আমরা এখন বাগাবাড়ি সংলগ্ন নদী পার হচ্ছি। নদীর অপর পাড়ে পাবনা জেলা এবং এই নদীর ঘাট থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমাদের গ্রাম, যা এই রাস্তা সংলগ্ন। এই গাড়ির ড্রাইভার ও কন্ট্রাক্টরকে আগেই বলা আছে আমাদের এই ড্রপিং পয়েন্ট। এই নদী পার হওয়ার পরই ওই স্থান আসলেই আমাদেরকে বাস থেকে তারা ড্রপ দিয়ে দিবে। চলুন। হ্যাঁ, অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। আমাদের গ্রামটা এই রাস্তায় ডান পাশে, আর বাম পাশে যে গ্রামটার নাম, তার নাম হচ্ছে ভিটাপাড়া। তো যাই হোক, আমরা এখানে রিক্সা খুঁজে পেলাম না। আমরা একটি ভ্যান ঠিক করলাম, যে ভ্যানটা আমাদেরকে এখান থেকে এই 5 মিনিটের দূরত্বে আমাদের বাড়ি, সেখানে সে ভ্যানে করে পৌঁছায় দিয়ে আসবে। ভ্যানটা অবশ্যই ব্যাটারি চালিত ভ্যান, খুব অল্প সময়েই চলে যাবে। চলুন যাওয়া যাক। আমি ভ্যান চালককে আমার স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করলাম। চলো আমরা ভিটাপাড়া। আচ্ছা, ঠিক আছে।
ভিটাপাড়া ছিল আমার দাদির বাড়ি। ওষুধের দোকান ছিল না একটা? কামাল ডাক্তারের দোকানে ছিল। হ্যাঁ, কামাল ডাক্তারের দোকানে ছিল। ও এইটা আমরা ঢাকা পাবনা হাইওয়ে থেকে ভ্যানে করে আমাদের গ্রামের রাস্তার ভিতর প্রবেশ করলাম। কইছি বারবার যে আস্তে যাও, জোরে যাওয়া দরকার নাই। জোরে দিলে একটু লোকজন তুলে যাবে। ওই ধর লোকজন তো অন্ধের মতো এসে দাঁড়ায় সামনে। এই হলো নিজ মাতৃভূমি। আমাদের এই ভ্যান গাড়ি চালকের বাড়ি যে গ্রামে, সেই গ্রামেই ছিল আমার দাদির পিতার বাড়ি। গ্রামটির নাম হচ্ছে ভিটাপাড়া, যা আমার দাদার বাড়ির গ্রাম সরিষার সাথে একদম সংলগ্ন, রাস্তার এপার আর ওপার। বহু পূর্বের সেই দাদা কিভাবে দাদিকে বিয়ে করেছিলেন এবং তাদের গ্রামের পূর্ব পরিচিত লোকজন যারা আছে তাদের সাথে সে পরিচিত কিনা এ কথাই আমি এই ভ্যান চালককে জিজ্ঞাসা করছিলাম। আমার দাদা ছিল সর্ষে যে প্রাইমারি স্কুল আছে না, ওর পণ্ডিত ছিল, বুঝছো, হেডমাস্টার ছিল। তো জমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তখন তো রাস্তা ছিল না, তো গেছে ভিটাপাড়ার সামনে দাদিরে দেখে পছন্দ হয়েছে, বুঝছো। পছন্দ হয়ে তারপরে হাতে এই গ্রামের মধ্যে এগুলো কে ঢুকায় বুঝি না। হ্যাঁ, যায় কই এগুলো? সোনাতলা যাওয়ার রাস্তা পেল নেই, রাস্তা বড় করুক পয়সা দিয়ে। তো ওই যে চকের মধ্যে দাঁড়ায় দাদা দাদিকে দেখছি তো দূরের থেকে। হ্যাঁ, বাই বাই। তারপরে এই পছন্দ করে বিয়ে করে নিয়ে আসলো এই পাড়ার ওপার। তখন তো মাঝখানে রাস্তা ছিল না, বুঝছো, এক চক ছিল, নদী আছে। এই যে হলো ইসামতি নদী, এক সময় এটা একটা প্রবল নদী ছিল, এখন তো এরা মধ্যে মধ্যে টাইট করে ফেলছে। যাই হোক, রাস্তায় কয়েকটা ট্রাক আসাতে এবং রাস্তা ভাঙাচোরা থাকাতে আমাদের আর দাদির গল্প শেষ করা গেল না। আমরা বাড়ির সন্নিকটে প্রায় চলে এসেছি। মসজিদের পরে আমাদের হেলিকপ্টার, আমরা হেলিকপ্টারে করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সামনে যায় পায়ে এই রাস্তা, এর মতো না বা উল্টে গেলে কে দায়ী হবে? দরকার নাই, তুমি ধীরে সুস্থে খালি গাড়ি না। চিনছো বাড়ি? চিনছো নাকি? এই চিনছো? তোমার বাড়ি ভিটাপাড়া না? আমি বুঝছি তোমার বাড়ি ভিটাপাড়া। সত্যি কথা কও। এই সর্ষে গ্রামে আসে নাই কোনোদিন? বয়স কত হয়েছে? আমরা আমাদের বাড়িতে এসে গেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে কবরস্থানে যে মৃত পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। তাই এই বাড়িতে নেমেই আমরা হাত মুখ ধুয়ে আবার কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলাম।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম বলছি, বাংলাদেশের পাবনা জেলার সাথিয়া উপজেলার সরিষা গ্রাম থেকে। এটাই আমার দাদার বাড়ি। এই দেখুন কি সুন্দর ইছামতি নদী চলে গেছে আমার দাদার বাড়ি পাশ দিয়ে। আমরা এই ইছামতি নদীর ধারেই আমরা দাঁড়ায় এখন এই ফটো তুলছি। আমরা এখন এসেছি আমাদের বাপ দাদার কবরস্থান। এই দেখুন পিছনে বাপ দাদার কবরস্থান, ওই আমার মায়ের কবর, ওই আমার দাদার কবর। দাদার কবরের সাথেই আমার পিতার কবর এবং দাদির কবর। আমার এই গোরস্থান ও আমার পিতামাতার কবরের বিষয়ে ইতিপূর্বে আরও কয়েকটি ব্লগ আছে, যারা আগ্রহী তারা দেখে নিতে পারেন। আমরা এখানেই আমাদের কবর হোক এই আশাই করি। তো যা হোক, আমরা একটু কবর জিয়ারত করে চলে যাব এখনই। আপনাদের সাথে রাখলাম কিছুক্ষণ। সবাই আমার মরহুম পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আমাদের গ্রামটা খুবই সুন্দর, নদীর ধারে, এই সমস্ত নদীর ধারে, এবং খুবই মনোরম দৃশ্যাবলী সম্বলিত। দেখুন, এই যা হোক, আমরা কবর জিয়ারত করে এসে বাড়িতে আসলাম এবং বাড়ির পাশেই একটি জলাশয়ের মধ্যে আমরা কিছুক্ষণ নৌ ভ্রমণ করলাম। এই যে বেলগাছটা হলো সীমানা। এদিক পছন্দ, এদিক পছন্দ। ওই যে দেখুন ভবনটি, ওটি আমাদের বাড়ি। তোর ফটো উঠাই নিলাম, কত মজা। আচ্ছা, এই বাড়ির থেকে তো মাছ ধরতে পারে এখানে বসে বসে, দেখছো? ওই জায়গায় উঁচু জায়গায় বসে 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 ফেলায় মাছ ধরতে পারে। যাও তো বড় 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 যাও। ওই যে মাটি ফেলেছে কিনা। আমরা এই বাড়ি থেকে একটি দেশি নৌকায় উঠলাম এবং এই নৌকা করে আমরা পানিতে এখন বেড়াবো এবং বেড়াতে বেড়াতে কিছু সময় পর আমরা আমাদের এই গ্রামেরই একটি স্কুল আছে, যেটার নাম সরিষা ফ্রি প্রাইমারি সরকারি স্কুল। ওই স্কুলের ঘাটেই আমরা নামবো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম বলছি, পাবনা জেলার সাথিয়া থানার সরিষা গ্রামে। আজকে আমরা একটা নৌকা করে আমাদের এই গ্রামের বাড়ির পাশে যে কৃষি জমি, যেখানে পানি জমে গেছে, এই জায়গা আমরা একটু ভ্রমণ করছি। এই উপরে কি তার আছে? মাথা নিচে কর, মাথা নিচে কর। আচ্ছা, এই যে শাপলা ফুল, শাপলা ফুল তো হয় নাই, শাপলা পদ্ম পাতা আর কি ছোট ছোট আছে, এখনো বড় হয় নাই, এই পর্যায়ে আছে। এই গাছগুলো কি গাছ করে, কি ডাল? হ্যাঁ, ধুনচে, ধুনচে গাছ। হ্যাঁ, তারপরে ধানের ক্ষেত না, তারপরে ইরি ধানের ক্ষেত। ওই দেখেন পাশেই ঢাকা পাবনার হাইওয়ে। এটা আমাদের সামনে যে রাস্তাটা, এটা ঢাকা থেকে পাবনা যাওয়ার রাস্তা। এটা এখন সাধুপুর থেকে বেড়ার অংশটুকুর মাঝে আমাদের এই গ্রামটি, একদম রাস্তা সংলগ্ন। তবে পানি হয়ে গেছে, যার জন্য আমরা এই নৌ ভ্রমণটা করতে পারছি। আমার নৌকার মাঝি আমার নাতনি বয়সী একটা ছেলে, কত সুন্দর নৌকা বায়, দেখো অনেক সুন্দর। তারপরে তোমার কীভাবে দেখাই, যে সাথে আছে আমার অর্ধাঙ্গিনী। তো এই হলো
ব্যাপার। সন্ধ্যা হয়ে গেছে তাই ফটো ভালো আসবে না, তবে তারপরে একটা স্যাটিসফ্যাকশন। এইগুলো আমাদের সূর্যকান্ত আত্মীয় স্বজনের বাড়িঘর, 3তলা বিল্ডিংও আছে পাকা, আবার টিনের ঘরও আছে, যে যেভাবে থাকে আর কি। এই হলো আমাদের এসব জমি জমা, প্রায় আমাদের দাদাদের জমি ছিল, কিছু বিক্রি করে দেওয়া হয়েছে, কিছু সূর্যকান্ত আত্মীয় স্বজন এখনো ভোগ করেন, এই অবস্থা আর কি। না চলো বাড়ি পারে যাই, কোথায় আর যাবো, জঙ্গলের মধ্যে ঢুকে লাভ কি? মেন রোডে যাওয়া যায় না, এই নৌকা করে মেন রোডে যায় এখানকার অনেক গ্রামের লোক, আবার যারা একটু ঘুরে যেতে চায়। শাপলা ওঠানোর জন্য বলতেছে সকালে ফোটে, আমরা সন্ধ্যাবেলা তো ফলে আমরা শাপলা ফোটা, আসলে সকালে ফোলে নাকি? এই হ্যাঁ ও সকালবেলা, ও তাহলে তো আর দেখতে পেলাম না। মাছ দেখতেছি, মাছ ধরলে ফাইন 50,000 টাকা ফাইন, সোজা কথা নাকি? তাই না রে, 50,000 টাকা ফাইন না? কত এই যে বড় বড় ফড়িং এর সমারোহ। এই আমরা চলে আসছি, এই বিল্ডিংটা দেখছেন, এটা হলো আমাদের এই গ্রামের এই স্কুল। এটা খুবই পুরানো স্কুল, সরিষা এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছিল 1910 সালে এবং 100 বছর পূর্তির সময় আমরা একবার এসেছিলাম। আমার একটা সৌভাগ্যের ব্যাপার আছে, সেটা হলো আমার দাদা, নিজের দাদা ছিলেন এই স্কুলের প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন পণ্ডিত শরীয়তুল্লাহ সরকার। তার নিজের দেওয়া জমিতেই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, পরে এটা ন্যাশনালাইজ করা হয়েছে। তো স্কুল ঘরটি এখন বেশ ভালোই, দোতলা ভবন আছে, সুন্দর। করুক, নামুক ওরে 50 টাকা দিয়ে দিও, বলে যাও। কেমনে নামবো? নামবো কিভাবে? ঠিক আছে। এই হুজুরের নাম কি? এই হুজুর নাম কি তোমার? মাদ্রাসা পড়ো? হ্যাঁ তাই কয় না, মাদ্রাসা পড়ো? ও তোমার নাম কি? এদিকে আসো, এদিকে আসো, দাই আছে। এই দাই আছে, এদিকে আসো। এই তো একটু বাড়ি পারে আসিস, চিনিস? শান্টু কি কয়? শান্টু দাদারা চাচা কাকা? শান্টুকার বাড়ি আসে? আচ্ছা, তোমার নাম কি? জোরে কও। এনামুল। এই স্কুলে পড়ো? কোথায়? সেশনে হাই স্কুল। কোন ক্লাসে? ও দেখতে তো মনে হয় ছোট, এইটি উঠে গেছে। ও পড়ে না? এই কোন ক্লাসে পড়ো? ও তুমি সেশনে পড়ো? সেশনে কাছে হয় না, বেড়া যায় না কেউ এখন? আচ্ছা, এই তোমার নাম কি? ইব্রাহিম। আসো। হ্যাঁ আসো। আচ্ছা হ্যাঁ আইসো, একটু বলছে আইসো, একটু মিষ্টি খাওয়ার টাকা দিবে। আমার এই দাদার বাড়ির গ্রামের এই স্কুলটি নিয়ে আমি আগেও কয়েকটি ভিডিও ব্লগ করেছি, যারা আগ্রহী তারা এটা দেখতে পারেন। এই বিল্ডিংটা ভাঙছে কে? ও নতুন পর্বে থেকে ভাঙছে, আগে তো এটা টিনের ঘর ছিল। টিউবওয়েল আছে, তবে আগা মাথা কিছু বুঝলাম না, জটিল প্রক্রিয়া, এটা পানি উঠানো হয়। যাই হোক, বাচ্চারা পানি পেলেই হলো, স্কুলের বাচ্চারা। হ্যাঁ না, ভিতরে পানির পাইপ আছে না,
মোটর লাগায় টান দিয়ে উঠে ফেলে, আর কষ্ট করতে চায় না, বুঝছো? এই যে স্কুল প্রাঙ্গণ, স্কুলটা আপনাদেরকে আমি আগেও দেখাইছি। এটি প্রধান বিল্ডিং, আর এটা হলো আর একটা বিল্ডিং। পিছনে একটা বিল্ডিং ছিল, ওটা পুরাতন হয়, ভেঙে ফেলা হয়েছে। ভেঙে শহীদ মিনার আছে ছোট একটা, দেখেন। সুন্দর। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। ভালো, গুড। অনেক গ্রামের সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর চিন্তা ভাবনা। আসো এদিকে যাই একটু। হ্যাঁ, এটা হলো বেল গাছ, বেল। এই যে বেল ধরে আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ঘরে ঘরে সেলাই মুরগি। আমার স্ত্রী বলছে খড়ের গাদাটা উঠাইতে, সেই আগেকার যুগের গ্রামের বাড়ির কথা মনে করে দেয়, খড়ের গাদা। আর এই যে একটা তাল গাছ, এই যে দেখেন তাল গাছে নেট ঝুলায় রাখা হয়েছে, যাতে বাদুর না তাল অ্যাটাক করতে পারে। আজকে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এই দেশের বাড়িতে আসার যে উদ্দেশ্য ছিল কবর জিয়ারত করা, সেটাও হয়ে গেছে। আমরা এখন আমাদের এই দেশের বাড়িতে রাত্রি যাপন করে কালকে সকালে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সকালে উঠেই আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে বসলাম। এটা সালঙ্গা চৌরাস্তা মোড় সংলগ্ন একটি হাইওয়ে রেস্টুরেন্ট। আমাদের গাড়ির নাম সাদাতপুর ট্রাভেলস, ওই নিচে দাঁড়িয়ে আছে দেখুন। এখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছে বাথরুম এবং হালকা রিফ্রেশমেন্ট খাওয়ার জন্য। আমরাও নেমেছিলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা যখন এই ঢাকা থেকে এই আমাদের দেশের বাড়িতে যাই, তখনও এখানেই এই বাস যাত্রার বিরতি দিয়েছিল এবং আমরা এখানে হালকা নাস্তা খেয়েছিলাম এবং দেশের বাড়ি নেওয়ার জন্য বেশ কিছু মিষ্টি ক্রয় করেছিলাম। যা হোক, এবার আর আমরা কিছু খাবো না, আমরা শুধু ডাব খুঁজছিলাম, কারণ ডাবটা খেলে হয়তো আমাদের শরীরটা একটু ভালো থাকবে। সেই উদ্দেশ্যে আমরা যেখানে ডাব পাওয়া যাওয়ার কথা সেদিকেই হাঁটতে লাগলাম। ডাব কত করে? কোনটা নেবেন? একটু হালকা মিষ্টি স্বর। হ্যাঁ, ওই যে ওই রকম কাছে যেটা। হ্যাঁ হ্যাঁ, কত করে? আপনার 130 আছে, 150, 140 ওই রকম হবে? হ্যাঁ, ওই রকম হবে সবগুলোই। সব। আর আপনার কতগুলো তো হয়ই নাকি? হ্যাঁ, আপনার ওগুলো হয়ই নাকি কতগুলো? হ্যাঁ, হওয়াটা দেন। এটা কত করে? 150। ছোটই। আপনি দেন ডাব, সোহা ডাব না, আমাদের ওইটা গোল ডাব। আচ্ছা, আর কি আছে? আর কোনটা নেবেন? এটা কি অবস্থা? এগুলো পানি, শুধু পানি হবে। এটা সর হবে? হ্যাঁ, এটাই হবে, হালকা সর হবে। একটা দাম কোনটা নেবে? দাও তো। কেটে দেবো? হ্যাঁ, খাবো এখানে। আচ্ছা আচ্ছা, কোনটা নেবেন? এই যে এটা নেন, একবারে গোল। দেন। যেকোনো দুইটা নাও, এই যেকোনো দুইটা নাও, যেকোনো দুইটা। ওইটা কাটা। আচ্ছা, ঠিক আছে। এই ধরুন পাতি আইগুলো
না? আরে এই যে, পাঠিয়ে গেছে হ্যাঁ, কারণ আমি কেবল দোকান খুললাম তো আর কোনটা দেবো এই যে এটা হালকা মিষ্টি দাঁড়া আমার দাও। ঢাকা যাওয়ার পথে আমাদের এই যাত্রা বিরতি এখানেই শেষ হয়ে গেল। যাত্রীর ওয়াশরুমে যাওয়া এবং হালকা নাস্তা পানি ড্রিঙ্ক ডাব যে যাই খাক খেয়ে আবার সবাই বাসে আরোহণ করলো। হয়তো ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা ঢাকা পৌঁছে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। দোয়া করবেন যাতে আগামী কোনো নতুন ভিডিওতে আবার হাজির হতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।